আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের অভ্যাসগুলো সাধারণের চোখে বড্ড বেমানান লাগে, অদ্ভুত লাগে? হয়তো তারা ভিড়ের মধ্যে থেকেও একা, হইচইয়ের মাঝে থেকেও পাথরের মতো নীরব। সমাজের চোখে এদের কেউ কেউ অসামাজিক, কেউ বা পাগলাটে, আবার কাউকে বা আমরা বোরিং বলে তকমা দিয়ে দিই। কিন্তু যদি বলি আমরা যাকে অদ্ভুত ভাবছি সেটাই আসলে বরফের চাঁই বা আইসবার্গের উপরের চূড়া মাত্র। আধুনিক সাইকোলজি বা মনস্তত্ত্ব এবং হাজার বছরের পুরনো স্টোইক দর্শন, দুই মেরুর এই দুই জ্ঞান আজ একমত। তারা বলছে এই অদ্ভুত আচরণগুলো আসলে কোনো দুর্বলতা নয়, এগুলো এমন এক মস্তিষ্কের লক্ষণ যা সাধারণের চেয়ে অনেক গভীরে কাজ করে। একটা সাধারণ পুকুর আর গভীর মহাসাগরের মধ্যে যে তফাত, সাধারণ বুদ্ধি আর এই উচ্চ বুদ্ধিমত্তার মধ্যে ঠিক সেই তফাত। মহাসাগরের ওপরে ঝড় হলেও তার তলদেশ থাকে নিথর, শান্ত। আজকের এই আড্ডায় আমরা এমন 4টি অদ্ভুত অভ্যাসের ব্যবচ্ছেদ করব যা প্রমাণ করে যে আপনার আইকিউ বা বুদ্ধিমত্তা সাধারণ স্কেলের অনেক ওপরে। এবং এটাও দেখব যারা এই অভ্যাসগুলো রপ্ত করে তারা কিভাবে আবেগের আগুনের ওপর দিয়ে হেঁটেও অক্ষত থাকে, কিভাবে কোলাহলের মধ্যেও সঠিক বিচার করে এবং বিশৃঙ্খলার মধ্যেও ধ্রুব তারা হয়ে জ্বলে। চলুন এই মনস্তাত্ত্বিক যাত্রা শুরু করা যাক। 1. আপনি একাকিত্ব খোঁজেন, পালানোর জন্য নয়, চিন্তাকে স্বচ্ছ করার জন্য। বেশিরভাগ মানুষ একা থাকতে ভয় পায়, লক্ষ্য করেছেন? একা ঘরে বসলেই হাতটা নিষ্পিস করে ফোনের জন্য। কেন? কারণ নিস্তব্ধতা তাদের কাছে একটা আয়নার মতো। ওই নিস্তব্ধতায় নিজের ভেতরের অস্থিরতা, পুরনো ক্ষত আর না বলা কথাগুলো ভূতের মতো বেরিয়ে আসে। মানুষ সেই সত্যের মুখোমুখি হতে চায় না, তাই সে সবসময় কোলাহল বা নয়েজ দিয়ে নিজেকে ভুলিয়ে রাখতে চায়। কিন্তু যার বুদ্ধি ধারালো তলোয়ারের মতো, সে উল্টো পথে হাঁটে, সে একাকিত্ব খোঁজে। তার কাছে একাকিত্ব মানে লোনলিনেস বা একাকিত্বের যন্ত্রণা নয়, তার কাছে এটা হলো সলিটিউড বা নির্জনতার বিলাসিতা। এটা দুর্বলতা নয়, এটা হলো নিজেকে ধার দেওয়ার সময়, টাইম টু শার্পেন দ্য অ্যাক্স। ভাবুন একটা গ্লাস ভর্তি ঘোলা জল, ওটাকে পরিষ্কার করার উপায় কি? চামচ দিয়ে নাড়ানো? না, ওটাকে টেবিলের ওপর চুপচাপ রেখে দেওয়া। কিছুক্ষণ স্থির থাকলেই কাদা নিচে জমবে আর ওপরের জল কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে। উচ্চ বুদ্ধিমত্তার মানুষের মনও ঠিক তাই। সারাদিনের সামাজিক মিথস্ক্রিয়া, অন্যের কথা আর তথ্যের চাপে তাদের মন যখন ঘোলাটে হয়ে যায়, তারা একাকিত্বের টেবিলে মনটাকে রেখে দেয়। কগনিটিভ সায়েন্স বা আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে খুব বুদ্ধিমান মানুষের মস্তিষ্ক অনেকটা স্পঞ্জের মতো, চারপাশ থেকে প্রচুর তথ্য শুষে নেয়। ফলে তাদের ব্রেন সাধারণ মানুষের চেয়ে তাড়াতাড়ি ওভারলোড বা গরম হয়ে যায়। তাই ভিড়ের মধ্যে বা সস্তা আড্ডায় তাদের ক্লান্তি আসে। কিন্তু এটা শুধু শারীরিক বা মানসিক ক্লান্তি নয়, এর গভীরে একটা প্রাচীন ফিলোসফি বা দর্শন কাজ করে। এই নির্জনতা হলো সেই ল্যাবরেটরি যেখানে মন নিজের ওপর রাজত্ব ফিরে পায়। ভিড় থেকে সরে দাঁড়ালে আমাদের শরীরে এক সূক্ষ্ম কেমিক্যাল শিফট বা রাসায়নিক পরিবর্তন হয়। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের হাই ভোল্টেজ ড্রামা কমে যায়। আবেগের তাড়নাগুলো বা ইম্পালসগুলো নেতিয়ে পড়ে। মন তখন রিয়্যাক্ট করা বা প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে এবং অবজার্ভ বা পর্যবেক্ষণ করা শুরু করে। আসল বুদ্ধিমত্তার ডিবেট বা তর্কের টেবিলে তৈরি হয় না বস, তৈরি হয় এই গভীর চিন্তার নীরব মুহূর্তে। দার্শনিক এপিকটেটাস এক অমোঘ সত্য বলেছিলেন, মানুষের স্বাধীনতা তখনই শুরু হয় যখন সে বাইরের ঘটনার স্রোতে ভেসে যাওয়া বন্ধ করে। কিন্তু আজকের দিনে সেই স্রোত বড় বেশি শক্তিশালী। ফেসবুকের লাইক, অফিসের ডেডলাইন, পাশের বাড়ির লোকের কথা, সমাজের এক্সপেকটেশন, এগুলো হলো আগাছার মতো। আপনি যদি একা না থাকেন তবে আপনি বুঝতেই পারবেন না কোনটা আপনার নিজের চিন্তার ফসল আর কোনটা আগাছা হিসেবে অন্যের থেকে উড়ে এসেছে। এই অভ্যাস গড়ে তোলে এক অদৃশ্য বর্ম, যাকে বলা হয় ইমোশনাল সভারেন্টি বা আবেগের সার্বভৌমত্ব। তখন আপনি আর কাঁচের মতো ভঙ্গুর নন, আপনি হয়ে ওঠেন ইস্পাতের মতো। কেউ অপমান করলে আপনি ভেঙে পড়েন না, কেউ প্রশংসা করলে আপনি গলেও যান না। কেন জানেন? কারণ একাকিত্বে আপনি নিজের সাথে বসে নিজের সব দুর্বলতাকে চিনে নিয়েছেন। রাগের মুখোমুখি বসে তাকে চোখের দিকে তাকিয়ে দেখেছেন, আর তাই রাগ তার কামড়ানোর ক্ষমতা হারিয়েছে। সেনেকা বলেছিলেন, যে নিজেকে শাসন করতে পারে না তার চেয়ে বড় কৃতদাস আর কেউ নেই। থামতে না পারা মানেই দাসত্ব, থামতে পারা মানেই স্বাধীনতা। এই অভ্যাস জীবনকে সহজ করে না, আপনাকে অটুট করে। আপনি আর পরিস্থিতির পুতুল হয়ে থাকেন না, আপনি পরিস্থিতির চালক হয়ে ওঠেন। আপনি চট করে প্রতিক্রিয়া দেখান না, বরং নিজের প্রথম ইম্পালসকে প্রশ্ন করেন। উচ্চ বুদ্ধিমত্তার মানুষদের চেনার সবচেয়ে সহজ উপায় কি জানেন?
তারা কতটা দ্রুত উত্তর দিচ্ছে সেটা নয়, বরং তারা কতটা সচেতনভাবে থামতে পারছে সেটা। এটাকে বলা হয় পাওয়ার অফ পজ বা থামার ক্ষমতা। সাধারণত কি হয়, কেউ আপনাকে গালি দিল, আপনি উল্টে গালি দিলেন। ট্রাফিক জ্যামে গাড়ি আটকে গেল, আপনি স্টিয়ারিংয়ে ঘুষি মারলেন। কিছু একটা ঘটল আর আপনি সাথে সাথে রিয়্যাক্ট করলেন। এটাকে বলা হয় পশুর প্রবৃত্তি বা অ্যানিম্যালিস্টিক রিফ্লেক্স। গরম তাওয়ায় হাত লাগলে যেমন ঝট করে সরিয়ে নিই, তেমনই। কিন্তু অত্যন্ত বুদ্ধিমান মানুষেরা এই অভ্যেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা একটা অদ্ভুত অস্বস্তিকর অভ্যেস গড়ে তোলে। তারা সবকিছুর মাঝে একটা বিরতি বা কমা বসিয়ে দেয়। মনে করুন আপনি দাবা খেলছেন, আপনার অপোনেন্ট একটা চাল দিল। আপনি কি সাথে সাথে কোনো চিন্তা না করেই পাল্টা চাল দেবেন? দেবেন না। আপনি থামবেন, ভাববেন, তারপর চাল দেবেন। জীবনটাও তো একটা দাবার বোর্ড। কিন্তু অধিকাংশ মানুষ জীবনটাকে ভাবে ওয়াকামোল খেলা। সমস্যা মাথা তুললেই হাতুড়ি মারো, কোনো প্ল্যান নেই, শুধুই রিঅ্যাকশন। মনোবিজ্ঞান একে বলে ইনহিবিটরি কন্ট্রোল, অর্থাৎ নিজের প্রথম ইচ্ছাকে চেপে রাখার ক্ষমতা। দার্শনিক মার্কাস অরেলিয়াস একটা মারাত্মক কথা লিখেছিলেন, আমাদের সমস্যাগুলো আমাদের যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় ওই সমস্যা নিয়ে আমাদের মতামত বা জাজমেন্ট। ধরুন আপনার বস আপনাকে বকা দিল, এটা হলো ইভেন্ট বা ঘটনা। আর আপনার মনে হলো উনি আমাকে অপমান করলেন, আমি অপদার্থ। এটা হলো আপনার জাজমেন্ট বা বিচার। বুদ্ধিমান মন এই দুটোকে আলাদা করতে পারে। তারা ফিল্টারের মতো কাজ করে। তারা তাদের প্রথম ইম্পালস বা তাড়নাকে অবিশ্বাস করে। কেউ যখন তাদের উস্কানি দেয়, তাদের ভেতরেও রাগের লাভা ফুটতে শুরু করে, ঠিক আপনার মতোই। কিন্তু তারা লাভা উদ্ভীরণ হতে দেয় না। তারা দর্শক হয়ে যায়। তারা নিজের রাগের দিকে তাকিয়ে প্রশ্ন করে, 1, এই রাগটা কি আমার কাজে লাগবে? 2, যে ঘটনাটা ঘটল সেটা কি সত্যি? 3, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে? ওই 2 সেকেন্ডের থামাটাই গেম চেঞ্জার। রাগ চায় গতি, ভয় চায় ছটপটানি, ইগো চায় তাৎক্ষণিক জবাব, কিন্তু যুক্তি বা রিজন বাছে ওই থেমে যাওয়ার মধ্যে। যেই মুহূর্তে আপনি স্লো মোশনে চলে যান, ধ্বংসাত্মক আবেগগুলো দমবন্ধ হয়ে মারা যায়। এটাকে কেউ কেউ ভুল করে আবেগহীনতা ঝাপতে পারে। তারা বলতে পারে, আরে তুমি তো পাথরের মতো। কিন্তু আসলে উল্টোটাই সত্যি। এটা হলো ইমোশনাল মাস্টারি। আপনি অনুভূতির দাস নন, আপনি তার প্রভু। এপিকটেটাস শিখিয়েছিলেন, বাইরের কোনো ঘটনা আপনাকে স্পর্শ করার ক্ষমতা রাখে না, যতক্ষণ না আপনি সেটাকে অনুমতি দিচ্ছেন। ওই অনুমতি দেওয়ার চাবিকাঠিটা বুদ্ধিমান লোকেরা নিজের পকেটে রাখে। এই অভ্যেসের ফলে কি হয় জানেন? লোকে আপনার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যারা আপনাকে রাগিয়ে মজা পায় বা আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নিতে চায়, তারা আপনার দেওয়ালের সামনে এসে থমকে যায়, কারণ আপনার কোনো হুক নেই যা ধরে তারা টান মারবে। সেনেকা বলেছিলেন, যে নিজেকে শাসন করতে পারে না, তার চেয়ে বড় কৃতদাস আর কেউ নেই। থামতে না পারা মানেই দাসত্ব, থামতে পারা মানেই স্বাধীনতা। এই অভ্যেস জীবনকে সহজ করে না, আপনাকে অটুট করে। আপনি আর পরিস্থিতির পুতুল হয়ে থাকেন না, আপনি পরিস্থিতির চালক হয়ে ওঠেন। 3, ভুল বোঝার শিকার হতে আপনার কোনো সমস্যা নেই। দ্য কারেজ টু বি মিসআন্ডারস্টুড। এই পয়েন্টটা শুনলে হয়তো অনেকে অস্বস্তিতে পড়বেন, কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে সবাই যেন তোমাকে ভালো বলে, সবাই যেন তোমাকে বোঝে। অধিকাংশ মানুষ সারা জীবন একটা ভিক্ষাপাত্র নিয়ে ঘোরে, স্বীকৃতি বা ভ্যালিডেশনের ভিক্ষা। কথা বলার সময় তারা অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে। অন্যেরা হাসলে তবেই সে খুশি, অন্যেরা মাথা নাড়লে তবেই সে আশ্বস্ত। এটা মানুষের স্বভাব, দুর্বলতা নয়। কিন্তু যারা জিনিয়াস, যাদের চিন্তার গভীরতা অসীম, তারাই ভ্যালিডেশনের নেশা ত্যাগ করে। একে বলা হয় কগনিটিভ ইন্ডিপেন্ডেন্স, নিজের মস্তিষ্কের ওপর ভরসা করে বেঁচে থাকার ক্ষমতা। একটা ঈগলের কথা ভাবুন। ঈগল যখন আকাশের অনেক উঁচুতে ওড়ে, তখন মাটি থেকে তাকে একটা ছোট্ট বিন্দুর মতো দেখায়। নিচের লোকেরা ভাবতেই পারে ওটা একটা মাছি বা পোকা। তাতে কি ঈগলের কিছু যায় আসে? সে কি নিচে নেমে এসে প্রমাণ করতে যায় যে সে মাছি নয়, সে ঈগল? যায় না, কারণ সে জানে তার উচ্চতা কোথায়। বুদ্ধিমান লোকেরাও তেমনই। তারা সমাজের চলতি স্রোতের বাইরে এমন সব প্যাটার্ন বা নকশা দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না। তারা এমন সব ধারণা নিয়ে প্রশ্ন তোলে যা সমাজের কাছে পবিত্র বা ধ্রুবক। ফলে যা হওয়ার তাই হয়। লোকে তাদের ভুল বোঝে, কেউ তাদের অহংকারী ভাবে, কেউ বা পাগল। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে তাদের চিন্তাধারা সময়ের চেয়ে এগিয়ে। তারা বোঝানোর জন্য শক্তিক্ষয় করে না, কারণ তারা জানে যারা বোঝার মতো স্তরে নেই, তাদের বোঝাতে যাওয়া মানে দেওয়ালের সাথে টেনিস খেলা। বল ফিরে আসবে, দেওয়াল সরবে না। এপিকটেটাস খুব কঠিন একটা শর্ত দিয়েছিলেন, তুমি যদি সত্যিই উন্নতি করতে চাও, তবে অন্যদের চোখে বোকা হতেও রাজি থাকো। চিন্তা করে দেখুন,
ইতিহাসে যারাই নতুন কিছু করেছে, গ্যালিলিও থেকে সক্রেটিস, তাদের প্রথমে সবাই ভুল বুঝেছিল, অপমান করেছিল। তারা কেন টিকেছিল জানেন? বাইরের হাততালি তাদের অক্সিজেন ছিল না, তাদের নোঙর বা অ্যাঙ্কার ছিল নিজের ভেতরে। এটাকে বলা হয় ইনার অ্যালাইনমেন্ট বা অন্তরের সঙ্গতি। এই নীরবতা কোনো দুর্বলতা নয়। আপনি যখন কাউকে নিজের কথা বোঝানোর চেষ্টা করা ছেড়ে দেন, তখন একটা অদ্ভুত জাদু হয়। আপনার কথাগুলো সস্তা হতে হতে বেঁচে যায়। আপনি তখনই মুখ খোলেন যখন প্রয়োজন। আপনার কথাগুলোর দাম বাড়ে, আপনার উপস্থিতির ওজন বাড়ে। মানুষের ভুল বোঝাকে আপনি আর ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন না, বরং ডেটা হিসেবে নেন। আপনি বোঝেন এটা তাদের বোঝার সীমাবদ্ধতা, আপনার ব্যর্থতা নয়। এই মুক্তি আপনাকে একা করে ঠিকই, কিন্তু সেই একাকিত্বে আপনি সম্রাট। যখন আপনার সুখ বা শান্তি অন্যের অনুমোদনের ওপর নির্ভর করা বন্ধ করে দেয়, তখন আপনাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কারোর থাকে না। 4. আপনি আবেগ প্রকাশ না করে সেটাকে নিয়ন্ত্রণ বা প্রসেস করেন। চতুর্থ এবং সবচেয়ে অদ্ভুত অভ্যাসটা হলো আবেগের সাথে ব্যবহার। আধুনিক যুগে আমাদের শেখানো হয়েছে মনে যা আছে সব উগরে দাও, কেঁদে ভাসাও, চেঁচাও, তাহলেই তুমি অথেন্টিক বা খাঁটি। কিন্তু উচ্চ বুদ্ধিমত্তা চলে অন্য নিয়মে। একে বলা হয় ইমোশনাল অ্যালকেমি বা আবেগের রসায়ন। বুদ্ধিমান মানুষেরা কি পাথর? তাদের কি কষ্ট হয় না? অবশ্যই হয়, বরং সাধারণের চেয়ে অনেক গুণ বেশি তীব্রভাবে হয়। তারা সংবেদনশীল, কিন্তু তারা আবেগের কাঁচা বা ফর্মটাকে বাইরে বেরোতে দেয় না। মনে করুন আবেগ হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। আপনি যদি ওটা সরাসরি গাড়িতে ঢালেন, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। ওটাকে শোধন করে পেট্রোল বা ডিজেল বানাতে হয়। বুদ্ধিমান মানুষের মন হলো সেই রিফাইনারি। রাগ এলে তারা সেটাকে সাথে সাথে প্রকাশ করে না, তারা ওটাকে প্রসেস করে জেদে রূপান্তরিত করে। দুঃখ এলে সেটাকে কান্নায় নষ্ট না করে সৃজনশীলতা বা আর্টে বদলে ফেলে। অপমান এলে সেটাকে প্রতিশোধের আগুনে না পুড়িয়ে সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করে। আধুনিক মনোবিজ্ঞান একে ইমোশনাল রেগুলেশন বলে, কিন্তু প্রাচীন স্টোইকরা একে বলতেন রাজার ধর্ম। সেনেকা বলেছিলেন রাগ হলো সাময়িক পাগলামি, আর পাগলামি করে কোনো যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জিততে লাগে স্ট্র্যাটেজি। আপনি যখন তৎক্ষণাৎ আবেগ প্রকাশ করেন, আপনি দুর্বল হয়ে পড়েন। আপনার সব তাস প্রতিপক্ষের কাছে খোলা হয়ে যায়। কিন্তু আপনি যখন থামেন, ভাবেন এবং আবেগকে কনভার্ট করেন, তখন আপনি অজেয় হয়ে ওঠেন। এই অভ্যেসটা গড়ে তোলা কঠিন, কারণ শুরুতে এটা খুব যন্ত্রণাদায়ক। ভেতরে আগুন জ্বলছে, অথচ বাইরে শান্ত। ভেতরে ঝড়, বাইরে মৃদু হাসি। কিন্তু এই অভ্যেস মস্তিষ্কের স্নায়ুপথগুলো নতুন করে সাজিয়ে দেয়। লোকেরা আপনার মুখের ভাব দেখে বুঝতে পারে না আপনার মনে কি চলছে। যারা বিশৃঙ্খলা ভালোবাসে তারা আপনাকে দেখে ভয় পায়, কারণ আপনি তাদের খেলার সঙ্গী হচ্ছেন না, আপনি তাদের আয়না হচ্ছেন না। এই স্থিরতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। যারা উচ্চ আইকিউ সম্পন্ন, তারা বোঝে আবেগ হলো ডেটা বা তথ্য, কোনো হুকুম বা অর্ডার নয়। ভয় বলছে সতর্ক হও, পালাতে বলছে না। রাগ বলছে সীমানা নির্ধারণ করো, মারামারি করতে বলছে না। এই ভাষাটা যারা বুঝতে পারে, তারা আবেগকে চালিত করে, আবেগ তাদের চালিত করতে পারে না। বস, এই 4টে অভ্যেস, একা থাকা, থেমে যাওয়া, ভুল বোঝার পরোয়া না করা এবং আবেগকে শোধন করা, এগুলো জীবনকে সহজ করে না, বরং এগুলো আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে বাতাস পাতলা কিন্তু দৃষ্টি অসীম। এমন এক পৃথিবীতে যেখানে সবাই অনুভূতির নেশায় আসক্ত, সেখানে নিজের উপর শাসন প্রতিষ্ঠা করা মানুষগুলোই বিরল। আর ইকোনমি হোক বা জীবন, যেটা বিরল বা রেয়ার, সেটাই দামি, সেটাই ক্ষমতা। এখন আপনার পালা। এই অভ্যেসগুলোর মধ্যে কোনটা আপনার মধ্যে আছে, নাকি আপনি আজ থেকে এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করতে চান? যদি আপনি নিজের মন, আত্মা এবং শৃঙ্খলাকে আরও মজবুত করতে চান, তাহলে আমাদের এক্সক্লুসিভ কমিউনিটির সদস্য হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং নিজের মতামত কমেন্টে জানাবেন, কারণ নিজেকে উন্নত করার লড়াইটা একার হলেও পথটা আমরা একসাথেই চলব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন।